গ্রামে স্ত্রী সন্তানকে রেখে স্বামী শহরে এসে অন্য মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আর যখন এ কথা তার স্ত্রী জানতে পারে, তখন গ্রামে থাকা অতি সাধারণ এই স্ত্রী কিভাবে তার বুদ্ধি খাটিয়ে নিজের স্বামীকে শায়েস্তা করে এবং আবারও নিজের কাছে ফিরিয়ে আনে, সেটাই দেখব আজকের গল্প মানোরাথাঙ্গালে, যেখানে রয়েছে 9টি ভিন্ন স্বাদের গল্প। চলুন তাহলে আর দেরি না করে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। প্রথম গল্পের শুরুতে দেখা যায় আব্দু নামের একজন লোক কাশতে কাশতে সিগারেট খাচ্ছিল, আর তাকে মপান নামের আর একজন জেলে বলছিল, আজ নৌকা নিয়ে কে যাবে? আব্দু বলে, আমি যাব। মপান তখন বলে, তুই যাবি মানে? ভালো করে তো নিজের পায়ে দাঁড়াতেই পারছিস না, আবার তুই যাবি কি করে? কিন্তু আব্দু তো মপানের কোনো কথাই শোনে না আর যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ে। তখনই মপান বলে, আরে ওই কাচ্চোর বাপুটি কোথায়? তো বাপুটি জুয়া খেলাতেই ব্যস্ত ছিল, কিন্তু সেখানে চিটিং হলে বাপুটি রেগে যায় আর মারামারি করতে থাকে। তারপর মপান এসে বলে, বাপুটি এইসব ছেড়ে আগে নৌকা নিয়ে যাও, কারণ আব্দু নৌকা নিয়ে যাবে, কিন্তু তার অবস্থা ভালো না, তাই তুমি তার সাথে না গেলে এটা আব্দুর শেষ যাওয়া হবে। তো এরপরই বাপুটি নৌকায় ওঠে আর আব্দু বলে, তুই এখানে কেন এসেছিস? বাপুটি বলে, মপান বলেছে তোকে তোর বাড়ি দিয়ে আসতে। আব্দু তখন রেগে যায় আর বলতে থাকে, যদি তুই আমার গ্রামের দিকে নৌকা নিস তাহলে আমি তোর হাত কেটে দিব বলছি। বাপুটি বলে, এই অবস্থায় তোর তো বাড়িই যাওয়া উচিত। আব্দু বলে, আমি ঘৃণা করি ওই জায়গাকে, আর তুই তো জানিস তাই না, গত 20 থেকে 25 বছর ধরে সেই জায়গায় আমি কখনো আমার নৌকা নিয়ে যাইনি। এটা ভেবে যাইনি যদি আমাকে কেউ চিনে যায়, এমনকি আমার ছোট বোনের সাথেও কখনো দেখা করিনি, জানিও না সে এখন দেখতে কেমন হয়েছে। বাপুটি বলে, তোকে জন্ম দেওয়া একজন মাও তো আছেন, তার কি দোষ? আব্দু তখন বলতে থাকে, বাবা মারা যাওয়ার পর মায়ের উপর আমাদের দায়িত্ব পড়ে। তারপর দেখতাম নৌকা থেকে লোকজন আমাদের বাড়ি আসা যাওয়া শুরু করে, তারা আমাদের টাকা দিত, খাবার দিত, জামা কাপড়ও দিত। গ্রামের লোকেরা এইসব দেখে হাসতো, তখন তো বুঝতাম না কেন টাকা দিত ওই লোকেরা। তো এখানে বোঝার খাতিরে আমি বলে দিচ্ছি, আসলে আব্দুর মা ছিল একজন প্রস্টিটিউট, যার ফলে সে বড় হয়ে আর এই ব্যাপারটা সহ্য করতে না পেরে মায়ের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। তো এরপর আব্দু আবারও বলে, তবে আজ সব বুঝি, আর তখন থেকেই আমি আমার বাড়ি ছেড়ে দেই। এখন আমার বোনের কাছে কিছু টাকা পাঠাই, এতটুকুই সম্পর্ক আছে তার সাথে। তো এইসব কথা বলতে বলতে আব্দু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর পরের দিন বাপুটি এই খবর নিয়ে আসে আব্দুর মা এবং বোনের কাছে। আব্দুর বোন নেবিসু তো খুব কান্না করে, তার ভাইয়ের জন্য তার খুব কষ্ট হচ্ছিল, কারণ সে তো তার ভাইকে অনেক ভালোবাসতো। তো যাই হোক, এরপর আব্দুর জানাজা শেষ হয়, তাকে নিয়ে যাওয়া হয় কবর দেওয়ার জন্য। তারপর নেবেসুকে বাপুটি কিছু জিনিসপত্র দিয়ে বলে, এগুলো তোমার ভাইয়ের, তাই আমার মনে হলো তোমাকেই দেওয়া উচিত, কারণ আমি অন্য কাউকে দিতে পারবো না। তো নেবেসু এগুলো দেখে আবারও ইমোশনাল হয়ে যায়। তখন বাপুটি বলে, এবার তো তোমাদের মা মেয়ের পথ পরিষ্কার, যার সাথে যা খুশি করতে পারবে, তাই কান্না করার কি আছে? এটা শুনে নেবেসু বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের কান্না করার অধিকার নেই, মানুষের যা খুশি বলে যায়, কিন্তু আমার দোষটা কোথায়? আমি এত বছর ভাইয়ের পথ চেয়েছিলাম, ভেবেছিলাম একবার তো ভাই আসবেই আর আমাকে এখান থেকে উদ্ধার করবে, কিন্তু ভাই তো আসলো না। আমি তার জন্য কত রাত জেগে কাটিয়েছি সেটা তো একমাত্র আমিই জানি। মানুষের কাজ আমাকে কথা বলা, আর তারা বলেও যায়, কিন্তু তারা এটা বলতে পারে না আমার এখানে কি দোষ, আমি কি অপরাধ করেছি। তো এরপরই নেবেসু চলে যায়, কারণ তার মা ডাকছিল। অন্যদিকে মামাতকাকে গ্রামের একজন বলে, আপনি জানেন কি, আমাদের গ্রামের একজন দোকানি গুপ্তধন পেয়েছে। মামাতকা এটা শুনে বলে, তুমি কি নিজের চোখে দেখেছো? লোকটা বলে, না না, তারা তো বলল, তাই শুনেছি। মামাতকা তখন বিরক্ত হয়ে বলে, তাহলে বেকার কথা বলে আমার সময় কেন নষ্ট করছো? তখনই মামাতকাকে বাপুটি বলে, এই টাকাগুলো আব্দুর কষ্টের রোজগার করা, তাই তার পরিবারের কাছে দিয়ে দিও। মামাতকা তখন বলে, তুমি যখন এসেছো এখানে তাহলে নিজেই দিয়ে দাও, আমি যেতে পারবো না। এরপর বাপুটি আবারও আব্দুর মায়ের কাছে আসে আর তাকে টাকাগুলো দেয়।
আব্দুর মা বেপাথুমা বলে, আমার ছেলের মনে মরার আগেও হয়তো ঘৃণাই ছিল, তাই না? হ্যাঁ, আমি জানি থাকবে। আমি তো একটা খারাপ মহিলা, কিন্তু আমার বাচ্চারা যখন খিদায় মরছিল তখন তো কোনো সাধারণ ভালো মানুষকে এগিয়ে আসতে দেখিনি। এখন সবাই যা ইচ্ছা তাই বলে যায়। তখন আমার হাতে এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না। এসব শুনে বাপুটি বলে, আমাকে কেন এসব বলছেন? বেপাথুমা তখন বলে, কেন আমি বলবো না? আমার নামে তো যার যা ইচ্ছা তাই বলে, আর আমি কি বলতে চাই তা বলবো না? তুমি এসো, এখানে এসে বসো। বাপুটি বলে, না না, আমি ঠিক আছি, বসবো না। এরপর বেপাথুমা বলে, তোমার বাড়িতে মা নেই? বাপুটি বলে, না, আমার কেউ নেই, আর আমার কাউকে প্রয়োজনও নেই। বেপাথুমা বলে, আমি আব্দুর সাথে একবার দেখা করে বলতে চেয়েছিলাম যে সে যেন তার বোনকে এখান থেকে বাঁচিয়ে নেয়। বাপুটি বলে, আচ্ছা, আমি আজ আসি তাহলে। আসলে সে আর কথা বাড়াতে চাচ্ছিল না। তখন বেপাথুমা বলে, বাপুটি যখন এইদিকে আসবে আমার সাথে দেখা করে যেও। তো বাপুটি এরপর পুকুর থেকে ফ্রেশ হয়ে আসার সময় তাকে নেবিসু বলে, বাপুটি এটা তোমার জন্য, আমি আব্দু ভাইয়ের জিনিস থেকে পেয়েছি। তারপর বাপুটি খুলে দেখে এটা তো একটা ছবি। আর নেবেসু বলে, আমার ভাই কি এরকমই দেখতে ছিলেন? আসলে আমি 10 বছরের ছিলাম যখন ভাই মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। যাই হোক, তো তারপর এখান থেকে বাপুটি মামাতকার সাথে কথা বলে নেবিসুর সম্পর্কে। মামাতকা বলে, নেবিসু মেয়েটা খুব ভালো, শান্ত স্বভাবের, আর সে ছেলেদের সামনে যেতেও ভয় পায়, তাই তার একটা ভালো জীবন পাওয়া উচিত ছিল, তবে এই সমাজ সেটা দিবে না হয়তো। তো এরপরই দেখা যায় ধীরে ধীরে বাপুটি নেবেসুকে পছন্দ করতে শুরু করে। তাই আজ সে নেবেসুর জন্য চুড়ি কেনে, তার সাথে দেখা করতে আসে। গল্পের এই পর্যায়ে মোজবেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজাদার, যা আপনাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিবে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্ক। খেলাটির পুরো ডিটেলস বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখারও সুযোগ। নিচে দেয়া আমার প্রোমোকোড রিক্যাপ555 ইউজ করে রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার, লিংক পিন কমেন্টে। প্রথমেই সেদিনের আচরণের জন্য বাপুটি ক্ষমা চায়, আর পরে বলে, আমি জানি না এই গ্রাম আমাকে কেন আটকে দিচ্ছে, যেতেই দিচ্ছে না, কিছু তো আছেই। তো তারপরই সেখানে মামাতকা আসে আর বলে, কিরে, তুই তাকে পছন্দ করে ফেলেছিস তাই না? তাহলে আর দেরি না করে তার মায়ের কাছে বিয়ের জন্য বল, আমি দরকার পড়লে বিয়ে করিয়ে দিব। মেয়েটা অনেক ভালো। তো বাপুটি বলে, সব হবে, আগে কথা বলি নেবেসুর সাথে, তারপর সে যদি রাজি থাকে তখন একটা ব্যবস্থা করা যাবে। তো এরপর বাপুটি নেবেসুকে চুড়ি পরিয়ে দেয় আর বলে, আমি এতটা জীবন একাই ছিলাম, আমার অনেক প্ল্যান আছে তোমাকে নিয়ে, তবে তার আগে আমাকে একটা বাড়ি বানাতে হবে, যার জন্য আমি গত 20 বছর ধরে কষ্ট করছি। আমি একবার আমাদের জন্য বাড়ি করে নিলে তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। এসব শুনে নেবেসু বলে, তুমি সত্যি বলছো? বাপুটি বলে, হ্যাঁ। তো তারপরই এই সব কিছু শুনে নেবেসু খুবই খুশি হয়ে যায় আর সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। এদিকে রাতের বেলা বাপুটি মামাতকাকে বলে, আমার হাতে টাকা নেই, তাই ফিরে যেতে হবে, কাজ করতে হবে। মামাতকা বলে, হ্যাঁ কাজে যা, কারণ বিয়ে করলেই তো আর হবে না, বিয়ে করলে সেটাকে আজীবন ধরেও রাখতে হবে, তাই আগে কিছু টাকা পয়সা কর, তারপর এসে বিয়ে করে নিস, সমস্যা নেই। তো পরের দিন বাপুটি বেপাথুমাকে বলে, আমি কাজে যাচ্ছি, তবে ফিরে প্রথমেই এখানে আসব। বেপাথুমা বলে, হ্যাঁ যাও, তবে আমাদেরকে যেন ভুলে যেও না। বাপুটি বলে, না না, নিশ্চয়ই আসব। এরপর বাপুটি চলে যাচ্ছিল, তখনই নেবেসু তাকে বলে, তুমি চলে যাচ্ছ, আবার ফিরবে তো? বাপুটি বলে, আমি ফিরবো, আর ফিরে মাকে সবটা বলবো আমাদের ব্যাপারে, আর তোমাকে নিয়েও যাব, কিন্তু তার আগে তো কিছু টাকা পয়সা জোগাড় করতে হবে, তাই যেতে হচ্ছে। তবে আমি কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি ফিরবো, আর ফেরার সময় তোমার জন্য কি আনবো বলো তো? নেবেসু বলে, শুধু তুমি ফিরলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। তখন বাপুটি বলে, আমাদের মতো যারা আছে তারা কখনো তার ভালোবাসার মানুষের কথা ভোলে না, কারণ আমরা কাউকে ধোকা দিতে পারি না, তাই আমি অবশ্যই তোমার কাছে ফিরবো।
একথা বলে বাপুটি চলে যেতে থাকে। আর তাকে যেতে দেখে নেবিসু খুব কান্না করে, কিন্তু সে আশায় বুকও বেঁধে রাখে যে একদিন সে ফিরবে তাকে নিতে। তো এরপর গ্রামে আসে কুঞ্জালি নামের একজন লোক। এই কুঞ্জালির নজর পড়ে নেবেসুর উপর, আর যেহেতু তার অনেক টাকা পয়সা আছে তাই সে নেবেসুর মায়ের কাছেও প্রিয় হয়ে যায়। অন্যদিকে বাপুটি দিন রাত কষ্ট করে টাকা ইনকাম করছিল। একবার তো নিজের প্রাণ ঝুঁকিতে রেখেও সে কাজে যায় শুধুমাত্র তার আর নেবেসুর একটা বাড়ি হবে এই আশায়। এদিকে কুঞ্জালির আসা যাওয়া বাড়তে থাকে, সে টাকা পয়সাও দিতে থাকে নেবেসুর মাকে। তবে নেবেসুর একদমই এইসব পছন্দ ছিল না। সে বারবার নদীর ঘাটে এসে দেখত বাপুটি আসলো কিনা। তো অনেক কষ্টের পর বাপুটি ফিরে আসে, তবে নেবেসুর সাথে কথা হয় না, কারণ সেখানে কুঞ্জালি চলে আসে। আর কুঞ্জালি তাকে মানা করে দেয় যে সে যেন তাকে আর নেবেসুর বাড়ি না দেখে। তো পরের দিন কিছু সময়ের জন্য হলেও বাপুটি ভুল বোঝে নেবেসুকে, আর মামাত কাকে বলে, এই মা মেয়ে দুইজনই টাকার লোভী। আমি আমার জান প্রাণ দিয়ে টাকা জোগাড় করছিলাম তাকে নিয়ে যাব বলে, কিন্তু এখানে তো তারা টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে আর একজনের কাছে। মামাতকা এসব শুনে বলে, চুপ কর, নেবেসু এরকম মেয়েই না। সে সারাদিন এখানে এসে বসে থাকতো তোর অপেক্ষায়। তুই আগে তার সাথে নিজে কথা বল, তারপর এসব আজে বাজে কথা ভাব। না জেনে শুনে উল্টোপাল্টা কথা বলতে যাস না। তো নেবেসুর সাথে কথা বলার পর নেবেসু তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে শুধু বাপুটির জন্যই অপেক্ষায় ছিল, তাই সে যেন তাকে এখান থেকে নিয়ে যায়। তো তারপর প্রথমে না বুঝলেও কয়দিন পর বাপুটি এই ব্যাপারটা বোঝে, আর নেবেসুকে বলে, আমি আমাদের জন্য একটা গ্রামে জায়গা দেখেছি, তুমি আর আমি সেখানে চলে যাব। আমি তোমাকে নিতে আসব, আমার জন্য অপেক্ষা করো। তো এইদিকে কুঞ্জালি দেখে নেবেসুর মা দোকানে, তাই সে এই সুযোগে চলে আসে নেবেসুর বাড়ি আর বলে, তোর মা তো আমার টাকায় অনেক মজা নিল, এবার তা পরিশোধ করার পালা। তো এইসব বলেই সে নেবেসুর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। নেবেসু তো একেবারে শেষ হয়ে যাচ্ছিল। তো এখান থেকে যাওয়ার পথে সে বাপুটিকে পায়। তখন কুঞ্জালি বলে, যা, বিয়ে করবি তো এবার কর, আমার আর কোনো আগ্রহ নেই নেবেসুকে নিয়ে। তো আরো এরকম আজে বাজে কথা বলার পর খুবই রাগ হয়ে যায় বাপুটির, আর সে প্রচুর মারে কুঞ্জালিকে। তারপর বলে, তুই যা যা বললি তা জানার পরও আমি এই নেবেসুকে বিয়ে করব, আর এই নরক গ্রাম থেকে বের করে নিয়ে যাব। তো তারপর নেবেসুর কাছে এসে সে দেখে সে নিষ্প্রাণের মতো বসে আছে। এটা দেখে বাপুটি বলে, নেবেসু, আমি এসেছি, চলো আমার সাথে। নেবেসু বলে, আমি আর পারবো না যেতে, তুমি একাই চলে যাও। বাপুটি তখন অনেক জোর করে, কিন্তু সে কোনোভাবেই রাজি হয় না। তো বাপুটি যখন ফিরে যাচ্ছিল তখন সে দেখতে পায় তার নৌকার নিচ থেকে নেবেসুর চুড়ি আসছে, আর নদীর পানিতে তার চুড়ি ভাসছে। আর ওইদিকে নেবেসুর মা নেবেসুকেই খুঁজে যাচ্ছে। অর্থাৎ এখানে বোঝাই যায় যে নেবেসু আত্মহনন করেছে। আর এরই মাধ্যমে এই প্রথম গল্পটা এখানেই শেষ হয়। এই গল্পের মাধ্যমে সমাজের কিছু নোংরা সত্য তুলে ধরা হয়েছে, যে কিছু মানুষ ভালোভাবে বাঁচতে চাইলেও সমাজের কিছু নোংরা লোক তাদেরকে ভালোভাবে বাঁচতে দেয় না, ধীরে ধীরে আরো নরকের দিকে ঠেলে দেয়। আর শেষ পর্যন্ত এই অসহায় লোকদেরকে বেছে নিতে হয় আত্মহননের পথ, যেমনটা নেবেসু করেছে। তো এরপর শুরু হয় দ্বিতীয় গল্প, শ্রীলঙ্কা 1994 সাল। সেখানে দেখা যায় ভেনু নামের একজন জার্নালিস্ট এসেছে একটা অনুষ্ঠানে, তার একটা স্পিচ আছে আজ। তবে ভেনুর এখানে আসার আরো একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যা আমরা সামনেই জানতে পারবো। তো ভেনুকে একজন এসে রিসিভ করে এয়ারপোর্ট থেকে। গাড়িতে ওঠার পরই ভেনুকে প্রোগ্রামের টাইমিংটাও সে বলে দেয়। তারপর ভেনু বলে, কারুগান্নাওয়া এখান থেকে কত দূর হবে? লোকটা জানায়, এটা তো এখান থেকে প্রায় 89 কিলোমিটার দূরে হবে। কিন্তু কেন স্যার? তো তারপর ভেনু চুপ করে যায়। আর আমরা দেখি 1942 সাল কেরালা, যেখানে দেখা যায় ছোট্ট ভেনু তার এক ভাইকে জিজ্ঞেস করে তার বাবা কোথায় থাকে। তখন সে বলে কারুগান্নাওয়া। তো এরপরই দৃশ্য আসে বর্তমানে। আর পরের দিন ভেনু বেরিয়ে পড়ে কারুগান্নাওয়া যাওয়ার উদ্দেশ্যে। সেই লোকটা বলে, স্যার, আপনি এই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? সাধারণ কেউ তো এখানে আসলে ওই জায়গায় গিয়েছে দেখিনি। ভেনু বলে, আমার কিছু কারণ আছে যাওয়ার। আসলে আমার বাবা অনেক সময় ধরে এখানে কাজ করেছেন, তাই যাচ্ছি, যদি আমার আত্মীয় কাউকে পেয়ে যাই সেই জন্য। তো তারপর লোকটা যখন বলে, কেমন আত্মীয় স্যার? তখন ভেনু তার অতীতের কিছু দৃশ্য মনে করে, যেখানে তার বাবা বাড়ি ফেরার সময় সাথে করে লীলা নামের একটা ছোট্ট মেয়েকে নিয়ে এসেছিল, আর বলেছিল তার মা বাবা নেই, মারা গিয়েছে, তাই আমি তাকে এখানে নিয়ে এসেছি, আর সে এখন থেকে এখানেই থাকবে। তো দৃশ্য বর্তমানে আসে।
যেখানে বেনু বলে আত্মীয় বলতে আমার বোন। এরপর দৃশ্য আবারও চলে যায় অতীতে, যেখানে মানুষজন বলে হতে পারে এই মেয়েটা বেনুর বাবার নিজেরই, আগে যে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল তারই হয়তো হবে। তো এইসব শুনে বেনুর মা আমালু বেনুর বাবাকে বলে মানুষজন তোমার নামে কথাবার্তা বলছে, তোমার নাকি কারোর সাথে সম্পর্ক ছিল আর সেখান থেকেই নাকি বাচ্চাটা এসেছে। তখন বেনুর বাবা বলে আমি তো তোমাকে বলেছিলাম এইসব ব্যাপারে, তাহলে তুমি কেন মানুষের কথায় কান দিচ্ছ? অন্যদিকে লীলা সব সময় মুক্ত হয়ে থাকতে চাইতো, তবে সে তার আশেপাশে ধীরে ধীরে বেনুকে পায়, কারণ এই বাড়িতে বেনু অবহেলিতই বলতে গেলে। তাই লীলা আসার পর সে একজন সাথী পায়। তবে একদিন আবারও লীলা চলে যায় বেনুর বাবার সাথে। যাওয়ার আগে লীলার সবচেয়ে প্রিয় খেলনাটা বেনুকে দিয়ে যায়। তো সেদিনের পর থেকেই লীলাকে বেনু খুঁজতে শুরু করে। তার কাছে যতটুকু যা সূত্র ছিল ততটুকু দিয়েই সে খুঁজতে শুরু করে দেয়। আর অবশেষে বেনু ঠিকই এসে পড়ে লীলার বাড়ির সামনে। সেখানে দেখা যায় একটা অল্প বয়সী ছেলে পানি থেকে কিছু কচুরি পানা তুলছে খাওয়ার জন্য। তখনই সেখানে সে বেনুর এলাকার নাম শুনেই রেগে যায় আর বলে আমি এই এলাকার আর কাউকেই দেখতে চাই না যে তার সাথে দেখা করবে। তারা সব সময় কুটিল জাতীয় মানুষ হয়, তাই চুপচাপ চলে যাও, সে দেখা করবে না। তো ছেলেটা বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু এরপরও বেনু বাড়ির সামনে এসে দেখে একটা পুরনো বাড়ি। সেই বাড়ির ভেতরে কিছু ছবি আছে, আর এখানে জানা যায় সত্যি সত্যি লীলা ছিল বেনুর বোন। তার বাবা তার থেকে সত্যি লুকিয়ে রেখেছিল, কারণ এই বাড়িতে লীলা, তার মা আর বেনুর বাবার একসাথে ছবিও আছে। তারপর ছেলেটা আবারও এসে চেঁচামেচি করে যাওয়ার জন্য। তাই বেনু বুঝতে পারে এই ছেলেটা হচ্ছে লীলার ছেলে, আর কোনো কারণে সে হয়তোবা আর বেঁচে নেই, কারণ বেঁচে থাকলে তো বেনুর সাথে দেখা না করার কোনো কারণই ছিল না। তো এরপর বেনু ফেরার আগে কিছু টাকা দিয়ে আসে তাকে, আর বলে আমি আজ থেকে যত টাকা পাবো তার থেকে একটা অংশ এই ছেলেটাকে দিব, যেন তাকে কখনো ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে না হয়। আমি এতটুকুই শুধু করতে পারবো আমার বোন লীলার জন্য। আর এরই সাথে দ্বিতীয় গল্পটাও শেষ হয়ে যায়। এই গল্পের মাধ্যমে একজন ভাইয়ের তার বোনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে, যেটা আশা করি সবারই ভালো লাগবে। তৃতীয় গল্পের শুরুতে আমরা সুধা নামের একজন মহিলাকে দেখি, যে প্রভাকরণ নামের একজনকে কল করে আর বলে আমি কেরালা যাচ্ছি, আমার টিকিট আজই কনফার্ম হয়েছে, সময় হয়নি তাই আগে তোমাকে জানাতে পারিনি। তখন প্রভাকর বলে হ্যাঁ ঠিক আছে, এমনিতেও তুমি আমাকে কি বা বলো। এটা শুনে সুধা বলে প্রভাকর তোমার ব্যাপারেই বা আমি কতটুকু জানি, আর আমি এটা ইচ্ছে করে করিনি, আমি টাকা দিয়েছি রেন্টের আর বিদ্যুতের বিলও দিয়ে এসেছি। তখন প্রভাকর বলে হ্যাঁ ঠিক আছে, এখন রাখছি। তো এরপর সুধা চলে আসে কেরালা। সেখানে তাকে তার মা বলে সুধা আমি যা শুনছি তা কি সত্যি? সুধা বলে কি নিয়ে? তার মা বলে তুমি আর প্রভাকর নাকি আলাদা হচ্ছ। তখন সুধা বলে এইসব কথা কে এত বেশি তাড়াতাড়ি করে ছড়িয়ে দিচ্ছে? তার মা বলে অনেকেই, আসলে তোমাদের ওইদিকে অনেকের সাথেই জানাশোনা আছে, সেখান থেকেই খবর পেয়েছি। লোকজন তো এইসব কথা বানানো শুরু করেছে। সুধা বলে তারা যা বলছে তা সত্যি মা, আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। একসাথে থেকে যখন ভালো কিছু হচ্ছে না তখন আলাদা হওয়াটাই কি উচিত নয়? এই সব শুনে তো সুধার মা এখানে চুপ হয়ে যায়। তবে রাতের বেলা সুধাকে তার মা বলে এইভাবে 5 বছর একসাথে থাকার পর তোমরা আলাদা হচ্ছ, আত্মীয় স্বজন কি বলবে? এসব তো ভালো দেখায় না, তাই না? কিন্তু সুধা এর কোনো উত্তরই দেয় না। পরের দিন সকালে সুধাকে তার মা বলে তোমার সাথে ভেলিয়াম্মা দেখা করতে চাইছে, বয়স হয়ে গিয়েছে, কতদিন বাঁচবে জানা নেই, তোমাকে ছোটবেলায় অনেক গল্প বলতো, মনে আছে তো? সুধা বলে হ্যাঁ মনে তো আছে, সেটা কি করে ভুলবো, আমি দেখা করব যাওয়ার আগে। তো তারপর সুধার সাথে শ্রীদেবী আসে দেখা করতে, আর সে বলে তুমি যদি এই 5 বছর থাকার পর আলাদা হয়ে যাও তাহলে তো মান সম্মান থাকবে না, বিয়েতে তো একটু সহ্য করতেই হয়। আর এভাবেই তো বিয়ে টেকে। নিজের মাকেই দেখো, সে কত সহ্য করেছে, তাই তো বিয়েটা এখনো আছে। কিন্তু সুধা এদের কথায় কান দেয় না, সে যা সিদ্ধান্ত নিয়েছে তাতেই অটল থাকে। তবে গ্রামের যেখানেই যে দেখে সেখানেই তাকে জিজ্ঞেস করে তুমি একা এসেছো, তোমার স্বামী আসেনি, তুমি কি সত্যি আলাদা হচ্ছ? তো এই সব কথা শুনতে শুনতে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল সুধা, আর কাউকে কিছু বলতেও পারছিল না। যাই হোক, তো রাতের বেলা সুধা তার পুরনো গানের নোটসের খাতাটা খুঁজতে থাকে। তখন তার মা বলে এইসব গানের জন্যই তোমার আর প্রভাকরের মাঝে সমস্যা হচ্ছে, এসব গান টান বন্ধ করে সংসারে মন দাও। মার কাছ থেকে এসব কথা শুনে তার খুবই খারাপ লাগে। তো এখানেই দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় প্রভাকর রাতে মদ খেয়ে আসে।
ঠিকমতো কথাও বলে না সুধার সাথে। পরে সুধা গান প্র্যাকটিস করার জন্য একটা বাড়িতে রুম ভাড়া নেয়। সেখানে গিয়ে গিয়ে সে তার গান প্র্যাকটিস করে। আর প্রভাকর তার গানের ব্যাপারে শুনলেই খুবই রেগে মেগে ওঠে, কিন্তু তাও সুধা তার রাগে নিজেকে থামায় না, নিজের গান সে করেই যায়। তো এভাবেই চলতে থাকে। একদিন প্রভাকর বলে, বাড়ির ভাড়া তুমি দিয়ে দাও, আমার কাছে টাকা নেই। এটা শুনে সুধা বলে, আমি তো আগের মাসেও দিয়েছি, তবে এই মাসে আমি মাকে টাকা পাঠাতে চাই, তাই তুমি একটু ধার এনে দিয়ে দাও না। প্রভাকর বলে, আমি কোথা থেকে আনবো, আর বাড়ির টাকা পাঠানোর প্রয়োজন কেন পড়ে, তারা কি না খেয়ে আছে? সুধা বলে, আমি পাঠাই কারণ আমার ভালো লাগে, তারা তো চায় না, কিন্তু আমার কি ইচ্ছা করে না মাঝে মধ্যে বাড়িতে টাকা পাঠাতে? এটা শুনে প্রভাকর বলে, তোমার আবার কিসের ভালো লাগা? তুমি তো কত কিছুই করছো, আবার ভালো লাগা এখানেও চাই? সব জায়গাতেই তোমার ভালো লাগা চাই বুঝি? সুধা তখন আর কিছুই বলে না। আসলে তার গান গাওয়া নিয়ে প্রভাকরের খুব সমস্যা ছিল। এটা যে সুধার ভালো লাগতো তা প্রভাকর কখনো পাত্তাই দেয়নি। আর খারাপ ব্যবহার তো আছেই। যাই হোক, তো এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে সুধা ওয়েলিয়াম্মার সাথে দেখা করে। ওয়েলিয়াম্মা বলে, সুধা, আমি বাকিদের মতো তোকে বকতে ডাকিনি, তুই নিজেই জানিস যে তুই তার সাথে থাকতে পারবি কিনা। লোকজনের কাজই বলা, তারা বলবে, তবে তোর জীবন তুই সিদ্ধান্ত নিবি। আর আমিও আমার জীবনে একজনকে ছেড়েছি, কারণ আমি ঝগড়া করার থেকে বিচ্ছেদকেই ভালো মনে করি। আর তারপর তো আমার আবারও বিয়ে হয়, আর তখন থেকে আমি সুখেই জীবন পার করছি। তুইও যদি কাউকে পছন্দ করে থাকিস তাহলে প্রভাকরের সাথে সম্পর্কটা শেষ করে দে। সে তারটা বুঝে নিক, আর তুই তোর জীবনটাকে সুন্দর করে সামলে নে। এসব শুনে সুধা বলে, এসব তো এত সহজ না, তবে আমি দেখছি কি করা যায়। তো তারপর সুধা এখান থেকে বাইরে আসে আর কল করে তার সাথে পরিচয় হওয়া একজনকে। আর এটা ছিল সেই লোক, সুধা তার মিউজিক যেই বাড়িতে প্র্যাকটিস করে সেখানকার লোক। তো তার সাথে কথা বলা শেষে হয়তো সুধা সিদ্ধান্ত নেয় বাকি জীবন আর এইভাবে প্রভাকরের সাথে দম বন্ধ করে বাঁচবে না। সে এখন তার জীবনটাকে নতুন করে সাজাবে। আর এরই সাথে তৃতীয় গল্পটা এখানেই শেষ হয়। এর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে টক্সিক রিলেশনশিপে থাকার থেকে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসাই উত্তম। চতুর্থ গল্পের শুরুতে দেখা যায় গোপা নামের একজন তার মেয়ে রেনুর সাথে গ্রামের বাড়ি আসে। গোপার কিছু কাজ আছে তার বাবার বাড়িতে, এজন্যই সে এসেছে। তার সাথে জমি জমা নিয়েও সমস্যা চলছে। তো গ্রামে এসেই আগে গোপা শিব মন্দিরে যায়, সেখানে কিছু রিসার্চ করে, তারপর চলে আসে তার মায়ের কাছে। হঠাৎ করেই তাকে এখানে দেখে গোপার মা তো চমকে যায় আর বলে, কিভাবে এখানে আসা হলো? গোপা বলে, মা, এখানে শিব মন্দিরে কাজ ছিল, আর রেনুও বলছিল তোমার সাথে দেখা করবে, তাই নিয়ে আসলাম। গোপার মা মালু তখন বলে, ভালো করেছিস, তবে রেনুর মাকেও নিয়ে আসতি, তাহলে একসাথে আরো ভালো হতো। পরের দিন গোপা তার মাকে বলে, আমাকে আজ তোমার বোন ওয়েলিয়াম্মার সাথেও দেখা করতে হবে। আমি যে এখানে এসেছি সে হয়তো জেনে গিয়েছে, যদি না যাই তাহলে আবার সমালোচনা করতে লেগে যাবে। মালু বলে, ঠিক আছে, দেখা করে নিস। তার বয়স হয়েছে, কবে মারা যায় কে জানে, আর এখন তো সে শুনতেও পায় কম। এরপর সেখানে রাঘবান মামা আসে আর মালুকে বলে, তুমি জানো, আমি শুনেছি নারায়ণীর মেয়ে রাস্তার পাশে বেহুশ হয়ে পড়েছিল, কি দিনকাল এসেছে। এরপর গোপাকে দেখে বলে, আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, দরকারি কথা ছিল। গোপা বলে, কি মামা? রাঘবান বলে, আমি ভার্গাভিকে একটা কোর্সে ভর্তি করাতে চাই, তুমি একটু খোঁজ খবর রেখো তো। মালু বলে, নারায়ণীর মেয়ের কি হয়েছে রাঘবান, সেটা তো বল, তার কি কোনো সমস্যা হয়েছে? রাঘবান বলে, আরে এরকম কিছুই না, আমি শুনেছি সে কিছু মিক্স করেছে, পরে সেটা খেয়ে নিয়েছে, এখন বাঁচবে কি মরবে কে জানে, সবাই তো এইসব নিয়েই কথা বলছে। মালু বলে, কে জানে তার কি কষ্ট আছে যে সে এই পথ বেছে নিয়েছে। রাঘবান বলে, আরে তার চরিত্র খারাপ, আর কি হবে, একদম মায়ের মতো হয়েছে। এরপর সে বলতে থাকে, তুমি জানো মালু, নারায়ণীকে যখন বলা হয় তার মেয়ে বেহুশ হয়ে আছে, তখন সে বলে যদি মরে যায় তাহলে তাকে মরতে দাও। মালু বলে, কি পাথরের মতো মন এই মহিলার। রাঘবান বলে, মায়ের দায়িত্বহীনতার জন্যই তো এই সব হয়েছে। তখন মালু বলতে থাকে, না জানি আরো কি কি দেখতে হবে এই দুনিয়ায়। তো তাদের এই সব কথা শুনে গোপা বলে, মামা, আমি আসছি, তোমরা কথা বলো, মাসির সাথে দেখা করতে হবে, তারপর ফিরতেও হবে, কাজ আছে। তো এরপর যাওয়ার সময়ও আরেকজন এসে নারায়ণীর মেয়ের ব্যাপারে সমালোচনা করে। আসলে কিছু মানুষের কাজই থাকে সমালোচনা করা, সত্যি জানলো কি জানলো না, সমালোচনা করতেই লেগে পড়ে। যাই হোক, তো গোপা যেতে যেতে রেনুকে গ্রামে থাকতে সে কি করত, কিভাবে স্কুলে যেত এই গল্প বলে। তখনই পথে কয়েকজন লোক এসে বলে, গোপা
দাদা, মেয়েটার এখনো নিঃশ্বাস চলছে, তুমি কি বলো, আমরা কি করব? যদি একটা ভ্যানের জোগাড় করা যেত তাহলে তাকে নিয়ে হসপিটালে যেতে পারতাম আমরা। তারপর গোপা বলে, আমি জানি না, আমি কিছুই করতে পারবো না। তখন লোকজন বলে, সে তো তোমার দুঃসম্পর্কের আত্মীয়ও হয়। তারপরও গোপা বলে সে কোনো হেল্প করতে পারবে না, তার কাজ আছে। তো রেনু আবার এইসব দেখে একটু শকড হচ্ছিল যে কেউ তাকে ডাক্তারের কাছে কেন নিতে চাচ্ছে না। তো গোপা চলে আসে তার মাসির কাছে। তার মাসি কিছুক্ষণ কথা বলার পর বলে, জানিস তো, নারায়ণীর মেয়েকে বেহুশ অবস্থায় পাওয়া গিয়েছে। আমি যখন তোর আর নারায়ণীর বিয়েটা হতে দেইনি তখন তোর মা আমার উপর কত রেগেছিল, তোর মনে আছে? এখন দেখ আমি ভালো করেছিলাম না। গোপা তখন আর কিছুই বলে না। তো তারপর বাড়ি আসার পথে রেনু বলে, বাবা আমি একটু দেখি তো তাকে ডাক্তারের কাছে নিল কিনা। পরে সে দেখে এখনো মেয়েটা সেখানেই পড়ে আছে। তখন রেনু বলে, বাবা আমাদের কি তাকে হেল্প করা উচিত? সে তো এখনো বেঁচে আছে। গোপা বলে, না থাক, আমাদের এসবের মধ্যে না যাওয়াই ভালো। তো বাড়ি আসার পর আরো একটা সমালোচনার আসর বসে। সেখানে একজন বলছিল মেয়েটা 4 মাসের প্রেগনেন্ট, তো অন্যরা বলছিল না না 2 মাস, আর একজন বলতে থাকে 3 মাসের প্রেগনেন্ট ছিল মনে হয়। এই সব কথা শুনে গোপা শুয়ে পড়ে, কিন্তু বারবারই তার মাথায় নারায়ণীর মেয়ের কথাই আসছিল। তখন সে অতীতের কিছু দৃশ্য মনে করে যেখানে দেখা যায় নারায়ণী আর গোপার মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু কোনো কারণে তাদের বিয়েটা আর হয় না এবং দুইজন আলাদা হয়ে যায়। আর এ কারণেই হয়তো গোপা নারায়ণীর মেয়ের ব্যাপারে পড়তে চাচ্ছিল না। হয়তো সে অকওয়ার্ড ফিল করছিল, তবে তার মানুষ হিসেবে যাওয়া উচিত ছিল। এদিকে দেখা যায় রেনু গোপার সাথে রেগে আছে। সে তার সাথে কথাই বলতে চাইছিল না। হয়তো তার বাবা ওই মেয়েটাকে হেল্প করেনি, এই জন্যই সে রেগে আছে। যাই হোক, কিছুক্ষণ পর নারায়ণী এসে মালুকে বলে সে গোপার সাথে কিছু কথা বলবে। মালু যেন গোপাকে বলে নারায়ণী এসেছে কিছু কথা বলতে। তখন গোপা মানা করে দেয়। সে বলে তার কথা বলার সময় নেই। মালু বলে হয়তো বেচারি কষ্টে আছে, সাহায্য চাইতে এসেছে, দেখ না। গোপা তখন বলে এরকম অনেক মানুষই কষ্টে থাকে। তো তারপর কিছু টাকা দিয়ে বলে তাকে দিয়ে দাও, আর নেই আমার কাছে। তো এরপর গোপা তার মায়ের কাছে একটা কথা বলে যে তার একটা বাড়ি বানানোর জন্য 5 লাখ লাগবে, আর তাদের এই গ্রামের বাড়ির তো অনেক বয়স হয়েছে, তাই বিক্রি করে দিলে নতুন বাড়ি করা যেত। কিন্তু তার মা মালু বলে আমি আমার বাড়ি ছাড়বো না, এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। তখনই সেখানে রেনুও আসে, আর তার কাপড় কেন যেন ভেজা ছিল। গোপা তখন রেগে মেগে বলে তুমি কাপড় বদলে আসো, আমরা ফিরে যাব। একটু পরই গ্রামের মানুষ খবর আনে নারায়ণীর মেয়ে মারা গিয়েছে। এখন গ্রামের লোকেরা যেন হাফ ছেড়ে বাঁচল। তো ফেরার পথে গোপা বলে কি এক জঘন্য গ্রাম হয়েছে, মরার সময় একটা মেয়েকে পানি পর্যন্ত দিল না। রেনু বলে কেউ না হয় দিল না, কিন্তু তুমি তো দিতে পারতে বাবা, তুমি কেন দিলে না? গোপার মুখে তখন আর কোনো কথাই থাকে না। তো তারপর বাসে ওঠার আগে রেনু বলে বাবা আমি মেয়েটাকে পানি দিয়েছি, সেখানে গিয়ে দেখি সে পানির জন্য ছটফট করছে, তাই আমি তাকে পানি খাইয়েছি। গোপা তো এটা শুনে শকড হয়ে যায়, যেখানে পুরো গ্রাম, এমনকি গোপা নিজেও তার মনুষ্যত্ব ভুলে গিয়েছিল, সেখানে এতটুকু বাচ্চার বিবেক নাড়া দিয়ে উঠল। তখন নিজের কাছে নিজে খুবই লজ্জিত অনুভব করছিল গোপা। আর এরই সাথে চতুর্থ গল্পটাও শেষ হয়ে যায়। এরপর শুরু হয় পঞ্চম গল্প। এখানে সুনীল নামের একজন পত্রিকায় একটা অ্যাড দেখে আর কল করে মিসেস গীতা পারেখকে। কল করেই সুনীল বলে আমি সুনীল দাস, আর আমি আপনার দেওয়া অ্যাড দেখেই কলটা করেছি। তো গীতা এরপর ঠিকানা দিয়ে দেয়, আর সেই ঠিকানা অনুযায়ী সুনীলও চলে আসে। তো আসার পর গীতা তাকে বলে আমার হাজবেন্ড এই অ্যাড দিয়েছেন জিনিসপত্র বিক্রি করার জন্য, আমরা এখান থেকে চলে যাচ্ছি সেই কারণেই। তবে আমাকে বলে সে অ্যাড দেয়নি। এখন সারা সকাল থেকেই আমি কল রিসিভ করছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো গীতা আসলে এমন একজন মহিলা যার ব্যক্তিগত জীবনের মধ্যে এতই সমস্যা চলছে, সে এতই বিরক্ত যে অচেনা কাউকে পেলেও সে নিজের জীবন নিয়ে কথা বলা শুরু করে, তার সব কষ্টগুলো অজান্তেই শেয়ার করে ফেলে। যাই হোক, এরপর গীতাকে সুনীল বলে আমি আসলে এসেছিলাম একটা টাইপরাইটার কিনতে। এটা শুনে গীতা বলে ও আসলে এটা তো আমাদের পাশের বাসার একজন নিয়ে গিয়েছেন, এখন শুধু সোফা আর টেবিলগুলোই আছে। সুনীল তখন বলে আমার তো ওইটাই দরকার ছিল, তাই এসেছিলাম। তো এই সোফাটা কত? গীতা প্রাইস দেখে বলে 4,500। তো এই সময় সুনীলের মুখ দেখে গীতা বলে একটু বেশি মনে হচ্ছে নাকি? আসলে এই ফার্নিচারগুলো বেশি দিন হয়নি বানানো হয়েছে, কিন্তু জানি না কেন আমার হাজবেন্ড এগুলোকে পুরাতন বলছে, হয়তো আমিও তার কাছে পুরাতন।
আসলে মাদ্রাজ শহরটাই এমন, এখানে সব মানুষকে একদম ভেতর থেকে খেয়ে রেখে দেয় অনেক সময়। আর তুমিও সাবধানে থেকো। তো এরপরই গীতার আবারও কল আসে, তাই গীতা বলে তুমি একটু কলটা রিসিভ করে নাও, আমি আসছি। তো তারপর দুজন আসে ফার্নিচার দেখতে, কিন্তু তারা প্রাইস শুনে সেখান থেকে চলে যায়। এরপর গীতা সুনীলকে নিয়ে আসে তার মেয়ের রুমে আর বলে তুমি এই টেবিলটা নিয়ে নাও, আমার মেয়ে থাকে না আর সে কখনো হয়তো আসবেও না। এটা শুনে সুনীল জিজ্ঞেস করে কেন? গীতা বলে সে আমেরিকা থাকে, বিয়ে করে সেখানেই আছে। তো তারপর আরো দুজন আসে ফার্নিচার দেখতে, তবে তাদের কাছেও প্রাইস বেশি লাগে, কিন্তু গীতা তাদেরকে কম প্রাইসে দিয়ে দেয়। পরে সুনীলকে বলে আমার হাজবেন্ডের রিজেক্ট করা জিনিস যদি অন্য কারো সংসার সাজাতে পারে তাতে ক্ষতি কি, দিয়ে দিলাম অল্প টাকায়। আর আচ্ছা তুমি কি কিছু খাবে? সুনীল বলে না না আমি ঠিক আছি। গীতা তখন বলে তাহলে ড্রিঙ্ক করবে? সুনীল বলে না আমি এখন করব না। তো এরপর গীতা নিজেই ড্রিঙ্ক করে আর বলে চলো তাহলে আজকের এই একটা জিনিস বিক্রির খুশিতে কিছু রান্না করা যাক। তো এরপর গীতা রান্না করে আর সেখানে হেল্প করে সুনীলও। তারপর তারা দুজন একসাথে বসে খায়, গল্প করে, অনেক হাসি মজাও করে। অনেকদিন পর যেন গীতা একটু সময় নিজের জন্য বের করেছে। তো তারপর গীতা বলে আমার স্বামী মনে করে আমি কোনো কাজের না, আমি খুব বোকাশোকা একটা মহিলা, আমাকে দিয়ে কিছুই হবে না। বিয়ের প্রথম দিন থেকেই সে আমাকে এইরকম অনুভব করায়। আমি একা একা দিনরাত এইসব খেয়ে যাই, ড্রিঙ্ক করি, এখন আর কিছুই খারাপ লাগে না। আমার একমাত্র মেয়ে ছিল, তাকে কত আদর করে বড় করেছি, কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গেল। আমার হাজবেন্ড তো সারা রাত পার্টি করে ফেরে, কিন্তু আমি একা কি করব? এরকমই আমার জীবন চলছে। এসব শুনে সুনীল বলে আপনি জব করতে পারেন, কাজ করেন, তাহলে তো সময়টা কেটে যায়। এসব শুনে গীতা হেসে দেয়, কারণ এইসব তার স্বামী কখনোই মানবে না। এরপর গীতা সবকিছু বিক্রি করে দেয়, আর যে যত বলে তাকে তত দিয়েই দিয়ে দেয়। এরপরও কিছু জিনিস ছিল, সেগুলোও সে বিক্রি করে দিবে। তো এরপর গীতা সুনীলকে বলে যদি আরো কেউ আসে তাকে আমার প্রাইস সহ বলে দিও। আমার কত প্রাইস হবে বলো তো? সুনীল তখন এর উত্তরে কিছুই বলতে পারে না। তো কিছুক্ষণ পরই মিস্টার পারেক আসে আর তার সামনে গীতা বলে আপনি কি কিনবেন? আপনিই বলুন, আমি সহ এখানকার জিনিসপত্রের কত দাম হবে। এই কথা বলতেই মিস্টার পারেক একটা থাপ্পড় দিয়ে দেয়। আর এরপরেই গীতা হাসতে হাসতে বলে সুনীল আমি আমার শেষ কাজটাও করে দিলাম, আর কিছুই থাকলো না। তো এরই সাথে পঞ্চম গল্পটা এখানেই শেষ হয়। তো ষষ্ঠ গল্পের শুরুতে দেখা যায় বালু নামের একজন আমেরিকা আসে তার বোনের বাড়িতে। সে এখানেই থাকবে, কাজ করবে বাইরে। তো এই বাড়ি আসার পর তার বোন তাকে আগে রুম দেখায়, তারপর তার সাথে খেতে খেতে কিছু কথা বলে। গল্প স্বল্প করতে করতে বালুর বোন তার বাসার বিড়ালের ব্যাপারে বালুকে বলে। বালুর বোন বলে তার নাম হচ্ছে শার্লক। একদিন দরজায় শব্দ পেয়ে খুলে দেখি শার্লক ঠান্ডার থেকে বাঁচতে ঘরে আসতে চাইছে। তখন থেকেই সে আমার সাথে আছে। আমি একা থাকলে এখন আর খারাপ লাগে না শার্লকের জন্য, সে আমার মনটা ভালো করে রাখে। তো শার্লক বালুর দিকে গেলে বালু ভয় পায়। তখন বালুর বোন বলে তুমি ভয় পেও না, শার্লকের নখ নেই, এখানকার সবাই নখ কেটে ফেলে ডাক্তারের কাছে গিয়ে, তবে থেকে আর তার নখ বড় হয়নি। তো এরপর বালু যখন তার রুমে যাচ্ছিল তখন তার পেছন পেছন শার্লকও যাচ্ছিল, যেন সে তাকে ফলো করছে। তো পরের দিন সকালে বালুর বোন বরফ পরিষ্কার করছিল, তখনই সেখানে বালু এসে তাকে হেল্প করে। বালুর বোন বলে আরে তুমি কেন উঠলে, তাও এত সকালে? আমি এসব সবসময় একাই করি, তাই আমার অভ্যাস হয়ে গেছে। তারপর বালুর বোন যাওয়ার আগে তাকে বলে আমি তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র রেখে গিয়েছি, সাথে একটা নোট আছে, সেটা চেক করে নিও। আমি অফিস থেকে আসি, পরে কথা হবে। এরপর বাসায় এসে সে নোট দেখে সবকিছুই করে বালু। তারপর বাড়ি ফেরার পর বালুকে তার বোন বলে জায়ান্তের সাথে তোমার জবের ব্যাপারেও কথা বলতে হবে, তুমি কিছুদিন অপেক্ষা করো। বালু বলে হ্যাঁ আমার কিছু করতে ইচ্ছা করে। তো তার বোন বলে ঠিক আছে, আজ চলো আমরা একটু ঘুরে ফিরে আসি। এরপর তারা দুই ভাই বোন বেরিয়ে পড়ে ঘুরতে। রাতে ফেরার পর খুব এক্সাইটেড ছিল বালুর বোন, কারণ তার স্বামী আসবে। এত কিছু রান্না করার পর জায়ান্ট জানায় সে আসবে না, সে বিজি। তাই বালুর বোন খুব রেগে যায় আর অনেক ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ে। এদিকে বালু খুব বিরক্ত হয়ে যায় শার্লককে নিয়ে। তারপর তার জবও হচ্ছে না, এই নিয়েও সে খুবই বিরক্ত ছিল। তো তার বোন বলে চিন্তা করো না, কিছু না কিছু একটা হবেই। বালু বলে 3 মাস হয়ে গিয়েছে, এখনো কিচ্ছু পাইনি, আমার আর ভালো লাগছে না এভাবে থাকতে। তো পরের দিন শার্লকের উপর খুব বিরক্ত হয়ে বালু তার সাথে কিছু জীবনের কথা শেয়ার করে, আর এক পর্যায়ে তাকে তার সাথে ড্রিঙ্কও করায়। পরে যখন শার্লককে বাইরে ফেলতে যায় তখন সে যায় না, তাকে আঘাত করে ভেতরে চলে যায়।
যদিও আঘাত করতে পারে না, কিন্তু সে বাইরে যায় না। এরপর বালুর হুঁশ ফেরে আর সে বুঝতে পারে তার বোন এতই একা থাকে যে এই বিড়ালটা তার বোনের সবচেয়ে আপন হয়ে গিয়েছে, যাকে বের করে দিলেও সে বের হবে না। এইসব ভেবে ভেবে বালু নিজের কৃতকর্মের জন্য খুব লজ্জিত হয় আর শার্লকের মাথায় হাত বুলিয়ে দেয়। আর এখানেই এই গল্পটা শেষ হয়। সপ্তম গল্পের শুরুতে দেখা যায় ভার্তি নামের একজন মহিলা তার বাচ্চা মেয়েকে নিয়ে একটা নারকেল বাগানে আসে। সেখানে কর্মরত ব্যক্তি বলে, আপনি বললে আরো কিছু গাছ উত্তর দিকে লাগিয়ে দিব। ভার্তি বলে, আমি জানাবো আমার স্বামী কেশব আসলে। তো তারপর আর এক জায়গায় এসে দেখে অনেক নারকেল হয়েছে, সেগুলো কেনার জন্য লোক আসে। পরে গোপালকে ভার্তি বলে, কেশব আসলে সে দেখে নিবে কি করতে হবে। গোপাল বলে, তিনি তো আসছেন না, অনেক দিন হয়ে যাচ্ছে। ভার্তি তখন বলে, আসলে তার অফিসে অনেক কাজ তো, তাই আসতে পারছে না, তবে আগামী সপ্তাহে নিশ্চিত আসবে। আর এদিকে দেখা যায় কেশব তো তার প্রেগনেন্ট স্ত্রী ভার্তি আর তার মেয়েকে রেখে আর একজন মহিলার সাথে পরকিয়া করছে। তো অফিসে কল করে ভার্তি বলে, তুমি কি ব্যস্ত? কেশব বলে, ভার্তি আমি অনেক বিজি, কেন কল করো বারবার? ভার্তি বলে, এই সপ্তাহে আসলে মেয়ের জন্য ওষুধ নিয়ে এসো, তার ওষুধ শেষ। কেশব তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করব আসার, এখন কল রাখো তো। তো তারপর কেশবকে তার গার্লফ্রেন্ড বিয়ের জন্য প্রেশার দেয়, তাই পরের দিনই সে বাড়ি চলে আসে ভার্তির কাছে। তবে এখানে এসে দেখা যায় ভার্তির সাথে সে খুব ভালো আচরণ করে, যেন সব ঠিকই আছে। তবে যখনই তার মেয়ে ওষুধের কথা বলে তখন কেশব বলে, আমি খুঁজেছি কিন্তু এই ওষুধ আর পাইনি, সেজন্য নতুন করে আবারও ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে হবে। ভার্তিদের একটা কুকুর আছে যার নাম সিজার, আর এই সিজার কেন যেন কেশবকে পছন্দ করে না, আর এই বিষয়টি কেশবকে খুবই ইরিটেট করে। তো কেশবেরও একটা অতীত আছে, যেটা হচ্ছে সে ছোট থাকতে খুব কষ্ট করেছে। তাদের না ছিল ঘর, না ছিল টাকা, মানুষের দেওয়া পচা খাবার পোড়া খাবার খেয়েই কেশব আর কেশবের মা থাকতো। তো তারপর কেশব দিনরাত পরিশ্রম করে আজ এখানে আছে। তো যাই হোক, এরপর কেশব আসে মিথ্যা বলে যে তার কিছু কাজ আছে, যেতে হবে। তার স্ত্রীও তাকে কিছু বলে না, যেতে দেয়। তবে কেশব এসে জানতে পারে তার গার্লফ্রেন্ড চার্চে গিয়েছে, তাই সেও চার্চে আসে গিফট নিয়ে। তবে এসেই দেখে তার গার্লফ্রেন্ড তো বিয়ে করে নিয়েছে আর সে যথেষ্ট হ্যাপিও ছিল। কেশব তখন তার ভুল বুঝতে পারে আর আবারও ফিরে আসে ভার্তির কাছে এবং তার মেয়ের কাছে। তবে আজ আর সিজার চেঁচামেচি করে না কেশবকে দেখে, হয়তো সিজারও বুঝতে পেরেছে কেশব আজ তার সত্যিকারের মন নিয়ে এসেছে। আসলে একটা প্রাণীও মানুষকে বুঝতে পারে, আর এই গল্পে সেটাই বোঝানো হয়েছে। যাই হোক, তো দেখা যায় ভার্তিকে কেশব বলে, আমি এবার থেকে অফিস এখান থেকে যাব, আর শহরের বাড়িতে থাকবো না, তোমার ডেলিভারি পর্যন্ত আমি ছুটি নিব। তো ভার্তি সেখান থেকে বেরিয়ে একটা মুচকি হাসি দেয়, আর দেখা যায় ভার্তি সবটাই জানতো। সে জেনেও তার স্বামীকে ছেড়ে দিয়েছে আর তার ফেরার অপেক্ষা করেছে। তবে আজ সে খুশি যে কেশব তার মেয়ে তার স্ত্রীকে আপন করেছে, অন্য কোনো বাইরের মেয়েকে নয়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো এই গল্পের মাধ্যমে হয়তো এটাই বোঝানো হয়েছে যে জোর করে কোনো কিছুই হয় না, মানুষকে তার মতো ছেড়ে দিতে হয়। তখনই সে ধাক্কা খেয়ে নিজের ভুল বুঝে আবারও ঠিক জায়গায় ফিরে আসে। অষ্টম গল্পের শুরুতে দেখা যায় একজন ব্যক্তি একটা অজানা গ্রামে আসে আর বলে তার থাকার জন্য একটা জায়গা লাগবে। গ্রামের লোকেরাও তাকে ইয়ামিন নামের ব্যক্তির বাড়ির একটা ভাঙাচোরা রুম দেয়, কারণ তার কোনো থাকার জায়গা নেই। সেই লোকটা এই বাড়িতেই থাকতে শুরু করে। তবে সে আমনি নামের একটা মেয়েকে সবসময় কল্পনা করে যেন সে তার চোখের সামনেই আছে। দিন দিন তার এই মেয়েকে দেখাটা আরো বেড়ে যায়। আমনি তার কাছের একজন ছিল যে আর বেঁচে নেই, তাও হঠাৎ করে এই বাড়িতে তাকে দেখার পর আর লোকটা এই বাড়ি ছাড়তে চাইছিল না। ওইদিকে ইয়ামনিও বলে দিয়েছে তার বাড়ি ছেড়ে দিতে। তো একদিন ইয়ামনির লোকজন আসে ঘর খালি করতে, কারণ বাড়িটা ভাঙা হবে। তখন দেখা যায় এই লোকটা গরু দেখে অদ্ভুত আচরণ করছে, যেন তাকে সে ভয় পাচ্ছে। আর হিন্দু ধর্মে এই গরুর একটা স্পেশাল পাওয়ার আছে বলে ধরা হয়, তারা ভূতদেরকে দেখে তাদের পিছু করতে পারে এবং তাদের তাড়াতে পারে। তারপর দেখা যায় এই লোকটা যে একটা ভূতকে এতদিন দেখে এসেছে, আসলে সে নিজেই একটা আত্মা ছিল। তবে সে মারা যাওয়ার পর প্রকৃতির নিয়ম অনুযায়ী না গিয়ে বরং সেই পৃথিবীতেই আটকে যায়। তাই সে বারবার ওই মেয়েকে দেখে, আর অবশেষে লোকটা নিজের হার মেনে নেয় আর এই পৃথিবীর মায়া ত্যাগ করতে রাজি হয়, আর সেখানেই নিজেকে আত্মসমর্পণ করে। তো এরপরই শুরু হয় আমাদের নবম অর্থাৎ শেষ গল্প। এই গল্পের শুরুতে দেখা যায় কুটিনারায়ণ নামের একজন লোক অপেক্ষা করছিল আজ একজনের মৃত্যুর পর তার বাকি কাজ করার জন্য। তো কুটি কুনকুকির বাড়ি এসে কিছু খেয়ে বেরিয়ে যায় মাধবানের মৃত্যুর জন্য। মৃত্যুও যে হবে তার সময় দেখে হতে হবে, না হলে আবার তারা মানে অন্য কোথাও আত্মা চলে যেতে পারে। তো কুটি এসে মাধবানকে দেখে বলে যে কোনো সময় চলে যেতে পারেন,
তবে আপাতত ওনার জন্য আমি কিছু পিল বলেছি, সেগুলো দিয়ে যাও আচু। আচু বলে আমার ফিরতে দেরি হতে পারে, তুমি কিনে আনিয়ে নিও। তো এরপর আচু সীতা আর তার স্বামীকে নিয়ে আসে। সীতা এসে মাধবানকে বলে, বাবা আমি সীতা, চোখ খুলে দেখো। মাধবানের অবস্থা খারাপ ছিল, তাই সে চোখ খুলতে পারেনি। তারপর ডাক্তার এসে চেক করে তাদের জানায় অবস্থা বেশি ভালো না, সুস্থ হয়ে ওঠার কোনো আশা নেই, তাই যে কোনো সময় তিনি মারা যেতে পারেন। সীতার হাজবেন্ড সীতাকে বলে, এইসব গণনার উপর ভিত্তি করে চলে আসলাম, এখন আমাদের অফিসের কাজ আছে, আমাকে কাল যেতেই হবে। যদি এর ভেতর তোমার বাবার কিছু হয় তো হলো, না হলে আমি অপেক্ষায় থাকতে পারবো না। তো এরপরই সীতার স্বামী পদ্মানভা কুটিকে বলে, বাবার কি খবর কুটি? কুটি বলে, বলা যায় না, তবে সামনের দিনগুলো শুভ, যদি এর ভেতর মারা যান তাহলে স্বর্গ নিশ্চিত লাভ হবে। তো এরপর পরের দিন কুটি গিয়ে আগেই মাধবানের চিতার জোগাড় যন্ত্র করে রাখে, আর তার সাথে লোককে বলে যখন দরকার থাকে তখন কাউকে পাওয়া যায় না, কিন্তু যখন দেখবে এই লোক মারা যাবে তখন আত্মীয় স্বজনের অভাবই হবে না। এটাই দুনিয়া, এই দুনিয়ায় কেউ কারো আপন নয়। তো এরপর আজ মারা যাবে কাল মারা যাবে করে কয়েকটা দিন চলে যায়, তারাও আর থাকতে চাইছিল না। তো যারা যারা এসেছিল সবাই যাবে যাবে করছিল। কুটি তখন বলে, আজ রাতটা থেকে যান, হতে পারে কাল নিশ্চিত মারা যাবে। তবে অদ্ভুতভাবে এই যাত্রায় ভালো হয়ে যায় মাধবান। সে উঠে বসে, তার সন্তানদেরকে বিদায়ও করে, আর আচুকে বলে, আচু যদি কখনো আমি আবারও অসুস্থ হয়ে যাই তাহলে আমার বাচ্চাদেরকে ডেকে এনো না, আসলে তারা খুব বেশি ব্যস্ত মানুষ, যতক্ষণ না আমি একেবারে মরে যাব ততক্ষণ পর্যন্ত তাদেরকে ডেকে বিরক্ত করবে না, আমার খেল শেষ হলেই যেন তারা আসে, যাতে করে আমার জন্য তাদের চোখ মুখে বিরক্তির ছায়া না থাকে। তো এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়। সত্যি বলতে এই গল্পটা আমাদের বর্তমান জীবনের সাথে খুব মিলে যায়। আজকালকার সন্তানেরা এতই ব্যস্ত থাকে যে তাদের বাবা মায়ের প্রতি যে দায়িত্ব আছে, ভালোবাসা আছে, কেয়ার আছে, তা তারা ভুলেই যায়। তারা ভুলেই যায় একসময় এই বাবা মাই তাদেরকে ভালোবাসা আর স্নেহ যত্ন দিয়ে এত বড় করেছে। যাই হোক, এই ছিল আজকের গল্প। মোট 9টা গল্পের সমন্বয়ে আজকের এই সিরিজটা তৈরি করা হয়েছে, যেখানে মানুষের জীবনের এক একটা পর্যায় ফুটে উঠেছে। তো এই গল্পগুলোর মধ্যে আপনাদের কাছে কোন গল্পটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই এক্সপ্লেনেশন যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।